সম্পূর্ণ ফ্রিতে লোকে নাও পড়ালেখা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ক্লাসে। তোমরা যারা আমার সাথে যুক্ত আছো, আমরা আজকে চলে এসেছি অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ লেকচার 3-তে আমাদের চলে এসেছি। আমরা শর্ট সিলেবাসের সবগুলো অধ্যায় কভার করছি এই এমসিকিউ আমাদের মিশন 30 এই প্রোগ্রামে। আমরা অলরেডি 2টা ক্লাস নিয়ে ফেলেছি, আজকে আমাদের তৃতীয় ক্লাস। তো আমার সাথে যারা যুক্ত হচ্ছে আমাকে ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছি কিনা জানিয়ে দিবা শুরুতেই। এবং আমরা আজকে দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 4 যেটা আছে জনসংখ্যা মানব সম্পদ আদি কর্মসংস্থান, এই টপিকটা আমরা পড়বো। সো দ্রুত করে সবাই একটু জয়েন করে ফেলো আমার সাথে এবং আমাকে ঠিক মতো শুনতে আর দেখতে পাচ্ছ কিনা জানিয়ে দিও, ঠিক আছে? সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো আমাদের সাথে। উম্মে সেলিম আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। ওকে, সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলো। আজকে আমাদের বাংলা বছরের প্রথম দিন, পহেলা বৈশাখ। সো বৈশাখ মাসের প্রথম দিন, তোমাদের সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা এবং আশা করছি তোমাদের আজকের এই দিনটা তোমরা অনেক এনজয় করেছো। সো আমাদের এনজয় করতে হবে, পাশাপাশি পড়াশুনো কিন্তু চালিয়ে যেতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো। ওকে, ফারদিন আমাদের সাথে রয়েছে, বগুড়া থেকে যুক্ত হয়েছে ফারদিন। ওকে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। সিয়াম আহমেদ আছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে আপন রয়েছে, আপন সাহাব ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে এবং তোমাদের সবার দোয়ায়। ফারদিন আছে, জয়েন দিলাম আবারও। ওকে, সাদিয়া আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। আমাদের সাথে তাসমিন আছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব, হ্যাঁ, বন্ধু বান্ধব যারা আছে তারাও যেন আমাদের সাথে যুক্ত হতে পারে। আমিও ক্লাসটা শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে, তোমরা একটু এই ক্লাসটা সবাই একটু কি করে দাও, শেয়ার করে দাও, ঠিক আছে? সবাই একটু এই ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? শেয়ার করে দাও সবাই এই ক্লাসটা, তোমাদের বন্ধু বান্ধবরা যাতে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে এই ক্লাসে, ঠিক আছে? শেয়ার করো। মাহফুজ রয়েছে আমাদের সাথে, সালাম দিয়েছে আমাদের সাথে। ওকে, নীলফামারী থেকে দেখতে পাচ্ছে, মাশাআল্লাহ। একটু সবাই জয়েন করে ফেলো এবং আমাদের সাথে যারা যুক্ত হচ্ছ শুরুতে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে, অর্থাৎ নিজের ওয়ালে একটু শেয়ার করে দাও এবং যে গ্রুপগুলো রয়েছে তোমাদের বিভিন্ন পড়াশোনার গ্রুপ, স্কুলের গ্রুপ, কলেজের গ্রুপ, সেগুলোতে একটু শেয়ার করে দাও এবং আমাদের সাথে কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে সেটা একটু জানাতে পারো, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের সাথে কারা কোন জায়গায় যুক্ত হয়েছে। বৃষ্টি আক্তার আছে আমাদের সাথে, দিনাজপুর থেকে দেখতে পাচ্ছে এবং সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। প্রমি আমাদের সাথে আছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে ফারজানা বিনতে ওমর আছে, আসসালামু আলাইকুম, রংপুর থেকে ভাইয়া। আচ্ছা, স্বাগতম আমাদের ক্লাসে। সোমাইয়া আছে আমাদের সাথে, শেয়ার ডান, থ্যাংক ইউ। আমাদের সাথে আমিনুল ইসলাম আমাদের সাথে রয়েছে, থ্যাংকস ভাইয়া। ওকে, আমাদের সাথে আশা আছে, সালাম দিয়েছে। আজকে আপনার ক্লাসে ফার্স্ট করছি, ইউটিউবে আপনার ক্লাস দেখছিলাম। আচ্ছা, আমাদের সাথে জয়েন করার জন্য ধন্যবাদ আয়েশা। আমাদের সাথে আপন আছে, নেত্রকোনা থেকে আমাদের সাথে আপন যুক্ত হয়ে আছে। খরগোশ আমাদের সাথে আছে। তারপর কাটালিপাড়া থেকে, কাটালিপাড়া এটা কোন জায়গায়? হবিগঞ্জ থেকে আমাদের সাথে রয়েছে প্রমি। আমাদের সাথে রয়েছে ইটস মঞ্জিল, তোমার নামটা আমি বলতে পারতেছি না, যাই হোক, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে আবু বক্কর আছে, সালাম দিয়েছে। একটু সবাই একটু শেয়ার করে দাও এবং 100 জন আমরা খুব দ্রুত যেন হয়ে যায়, হ্যাঁ, আমরা 120-30 হলে আমরা ক্লাস শুরু করি। তৌফিক রয়েছে রংপুর থেকে। সিয়াম আহমেদ আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। শাহাদাত হোসেন আমাদের সাথে রয়েছে। সো আমরা দ্রুত একটু শেয়ার করে দিই, হ্যাঁ, বন্ধু বান্ধব যারা আছে তাদের একটু মেনশন করে দিই। রাকিবুল ইসলাম আমাদের সাথে রয়েছে রংপুর থেকে। আমাদের সাথে শফিকুল ইসলাম রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে মায়ের পাগল ছেলে আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে শিহাব আছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। ওমর আছে আমাদের সাথে, ফার্স্ট ক্লাস ভাইয়া। ওকে, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আমাদের সাথে রাকিব আছে সিরাজগঞ্জ থেকে। আমাদের সাথে রয়েছে মিনহাজ, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। গাজীপুর টঙ্গী থেকে। ওকে, আমাদের সাথে আজগর আলী আমাদের সাথে রয়েছে নোয়াখালী থেকে। আমাদের সাথে রয়েছে প্রমি, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। কেয়ামনি আমাদের সাথে যুক্ত হয়েছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। কেয়া, কেমন আছো কেয়ামনি? তারপর আমাদের সাথে জয়িতি আছে, জয়িতি রয়েছে কিশোরগঞ্জ থেকে। আমাদের সাথে জ্ঞানদীপ্ত চাকমা আমাদের সাথে রয়েছে।
আমি আপনার পেজ থেকে টি শার্ট পেয়েছি 2024 ব্যাচে। ওকে, মুক্তা আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে আমাদের সাথে। কেমনই ইতুকে মেনশন করেছে। তাসনিম আমাদের সাথে রয়েছে কক্সবাজার থেকে, আমাদের সাথে রুদ্র রয়েছে সুনামগঞ্জ থেকে, আমাদের সাথে জাহির আমাদের সাথে রয়েছে, সুমাইয়া বিনতে জাহির নোয়াখালী থেকে দেখতে পাচ্ছি, আমাদের সাথে রিনা আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। তাহমিদা আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। সাব্বির চৌধুরী আমাদের সাথে রয়েছে কুমিল্লা থেকে, আমাদের সাথে আমিনুল ইসলাম রয়েছে। ভাইয়া আমি আপনার ক্লাস করি, অর্থনীতি প্রাইভেট পড়ি না। ওকে ফাইন, আমাদের এই ক্লাসগুলো করলেই কিন্তু ফ্রি ক্লাসগুলো করলে কিন্তু অনেক ভালো রেজাল্ট করা যায়, এবং এই ফ্রি ক্লাসগুলো করে কিন্তু তোমাদের 200 নাম্বারের মধ্যে আমি অবাক হই মাঝে মধ্যে যে 200 নাম্বার তোমাদের ইকোনমিক্স ফার্স্ট নাম্বার মিলে এই 200 নাম্বারের মধ্যে 196 পেয়েছে। 196 তুমি চিন্তা করে দেখছো, 200 নাম্বারের মধ্যে 196 পেয়েছে শুধু এই ফ্রি ক্লাসগুলো করার মাধ্যমে। তো তোমরাও পারবা, জাস্ট একটু সদিচ্ছা থাকতে হবে, একটু কষ্ট করতে হবে। শাহরিয়ার আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, কেমন আছেন? আমি বগুড়া থেকে। ওকে, ওয়ালাইকুম সালাম, ভালো আছি এবং তোমাকে স্বাগতম। রাফু আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে রয়েছে উম্মে সেলিম, আমাদের সাথে রয়েছে সেলিম শারদান বলছে থ্যাংক ইউ। মায়ের পাগল ছেলে সালাম দিয়েছে সুনামগঞ্জ থেকে। সুফিয়ান আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে শিমু তাবাসসুম। শিমু স্যার আমি তো গোল্ডেন ব্যাচে ভর্তি হয়েছি আর প্রাইভেট গ্রুপে অ্যাড করে রিকোয়েস্ট দিয়েছিলাম, কিন্তু আপনি এখন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। আচ্ছা, অ্যাপ্রুভ করা হবে রিকোয়েস্ট সবাইকে রাতের মধ্যে, হ্যাঁ সবাইকে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। সাইদুল ইসলাম আছে, সালাম দিয়েছে, ভাইয়া কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। আচ্ছা, রাফু আমাদের সাথে রয়েছে ভাইয়া নোয়াখালী থেকে। আমাদের সাথে শাহাদাত হোসেন আছে মুন্সিগঞ্জ থেকে। আমাদের সাথে মিফতাহুল জানাত আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে আইস্তা সিদ্দিকা রংপুর থেকে। প্রমি আছে, ভাইয়া আমি আপনার ক্লাস দেখি ইউটিউবে। ওকে, শান্তা আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। ওকে, আমাদের সাথে মিফতাহুল টাঙ্গাইল থেকে দেখতে পাচ্ছে। নাইমা আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। চট্টগ্রাম থেকে উম্মে সেলিম আমাদের সাথে যুক্ত হয়েছে। তাবাসসুম বলছে আমি নেত্রকোনা থেকে। ওকে, সিলেট থেকে শান্তা আছে। ওকে, মাশাআল্লাহ, অনেক 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 শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছে। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা পড়বো আজকে অর্থনীতি, হ্যাঁ অর্থনীতি দ্বিতীয় পত্রে আজকে আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ জনসংখ্যা মানব সম্পদ আত্মকর্মসংস্থান এই টপিকটা আমরা পড়বো। তবে শুরুতে একটু তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যারা 26-এর শিক্ষার্থী আছো আমাকে একটু জানাও তো কারা কমেন্টে। যারা 26-এ তারা 2026 লিখো, আর যারা 25-এর শিক্ষার্থী আছে তারা 2025 লিখো। আমি একটু দেখতে যাচ্ছি কারা 25-এ কারা 26-এর আছো। হ্যাঁ, তো দুইটা গ্রুপের জন্য একটু কথাবার্তা বলবো শুরুতে, অ্যান্ড আমরা ক্লাসে শুরু করে দিব। এর মধ্যে যারা যুক্ত হচ্ছে পরে দিয়ে অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবা নিজের ওয়ালে, অ্যান্ড বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা যাতে তারাও আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে। শাহরিয়ার বলছে স্যার টি-20 ব্যাচ 2025 কবে শুরু হবে? খুব শীঘ্রই 2025-এর আমাদের টি-20 ব্যাচের ভর্তি প্রোগ্রাম শুরু হবে এবং আগামী মাসে আমাদের ক্লাস শুরু হবে। সো তোমরা যারা ওয়েট করেছিলে মানে টি-20 ব্যাচের জন্য একটু ওয়েট করো, আমরা কয়েকদিন পরে আমাদের ভর্তি কার্যক্রম শুরু করব। শাহাদাত হোসেন রয়েছে এসএসসি 25 বলছে। ওকে, জান্নাতুল নুসাইবা জান্নাত বলছে 25 সিলেট থেকে বলছে সোনিয়া। আচ্ছা, 26-এর তাবাসসুম শিমু আছে, সোনিয়া আছে 25-এর, আমিনুল 26-এর, প্রমি আছে 25-এর, 26-এর ইতু আছে 25-এর। তারপর হচ্ছে আমাদের সাথে ত্রিশান আমাদের সাথে রয়েছে 26-এর। আমাদের সাথে মাহফুজ আছে আমাদের সাথে 26-এর। ওকে, বৃষ্টি আমাদের সাথে 25-এ রয়েছে। তারপর হচ্ছে শহীদুল আমাদের সাথে, শহীদুল বলছে ভাই আমি আপনার ক্লাসে ইউটিউবে দেখে আপনাকে প্রাইভেট পড়তে হয় নাই। ওকে ফাইন, থ্যাংক ইউ। তাসনিম বলছে আমাদের সাথে 26-এর। আচ্ছা, সিলেট থেকে সোনিয়া বলছে। ওকে, আমরা 25-26 অনেককে দেখতে পাচ্ছি। সবাই তোমাদের উদ্দেশ্যে যারা 26-এর আছে তোমাদের উদ্দেশ্যে বলবো, সেটা হচ্ছে আমাদের গোল্ডেন ব্যাচ শুরু হতে যাচ্ছে সব বিষয়ের, ব্যবসায় শিক্ষার সব বিষয় তুমি পাবা মাত্র এই যে গোল্ডেন ব্যাচটা মাত্র 1999 টাকা। তবে মাত্র 1999 টাকা। তবে যারা এখন ভর্তি হবে, অর্থাৎ আমাদের একটা ডিসকাউন্ট চলতেছে এখন, যারা আজকের মধ্যে যারা ভর্তি হয়ে যাবা, এটা ডিসকাউন্টটা হয়তো কালকে শেষ হয়ে যেতে পারে। হ্যাঁ, তো 1799 টাকায় তোমরা ভর্তি হতে পারবা। আগামীকাল থেকে আমাদের এই গোল্ডেন ব্যাচের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, আগামীকাল আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। তো যারা এখনো পর্যন্ত এই গোল্ডেন ব্যাচে ভর্তি হন 26-এর আছে, আমি বলবো ভুল করিও না, কারণ তোমাদের 26-এর এসএসসিটা একটু কঠিন হবে। অবশ্যই তোমাদের ফুল সিলেবাস তোমরা জানো 2019 সালের পরে কিন্তু তোমাদের প্রথম ফুল সিলেবাসের পরীক্ষা হবে। সো হিউজ একটা ডিফারেন্স তোমরা রেজাল্টের মধ্যে দেখতে পাবা অন্যান্য ব্যাচের সাথে। সো সেই জন্য আমি বলবো তোমাদের এখন থেকেই, যে আমরা অনেকে চেষ্টা করি কি আমরা সবাই ভালো রেজাল্ট করতে চাই, কিন্তু পরীক্ষার শেষ মুহূর্তে এসে আমরা সবাই সিরিয়াস হয়ে যাই। কিন্তু আমরা এই যে এখন চিল্লে বলতেছি গোল্ডেন ব্যাচে ভর্তি হও, এই ব্যাচে ভর্তি হলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবা, ভালো একটা রেজাল্ট করতে পারবা, সেটা তোমরা এখন বোঝো না। ওই শেষে এসে বলো যে ভাই আমাদেরকে 2 মাস
মাসের মধ্যে কিভাবে পড়ে আমি A+ পাবো? আসলে ফুল সিলেবাসে 2 মাস পড়ে A+ পাওয়াটা আসলেই টাফ, সো টাফ বা এটা ইম্পসিবল বলা যায়। সো এখন থেকে তোমাদেরকে প্রিপেয়ার হইতে হবে। আমরা এখন থেকে শুরু করতেছি এবং এই কোর্সটা পুরো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মানে ফার্স্ট ফার্স্ট আমরা দুইটা কমপ্লিট করবে এবং আমরা এরকম না যে 2 মাস পড়াবো 3 মাস পড়াবো এরকম না, পুরো এটা 7 থেকে 8 মাস এই কোর্সটা চলবে গোল্ডেন ব্যাচটা। এবং এই একটা কোর্সের মাধ্যমে তুমি তোমার এসএসসি লাইফের আর কোনো কোর্সে তোমাকে আশা করি করতে হবে না। একটা কোর্স করলে তোমার সব কিছু শেষ হয়ে যাবে। 26-এ যারা শিক্ষার্থী আছো আর তোমরা 25-এ যারা আছো তোমাদের কিন্তু আমাদের র্যাপিড ব্যাচ চলমান আছে, যেই ব্যাচে আমরা অলরেডি 30% মতো ক্লাস হয়ে গেছে, 30-40% মতো। সো যারা এখনো পর্যন্ত ভর্তি হয় ভর্তি হতে পারো। আমাদের র্যাপিড ব্যাচও কিন্তু ডিসকাউন্টে ভর্তি চলছে, 899 টাকা দিয়ে তুমি কোর্সে ভর্তি হতে পারবা। এটার সাথে তুমি একটা র্যাপিড বুক পেয়ে যাবা এবং হচ্ছে তোমাদের আরো থাকবে হচ্ছে তোমার ফাইনাল মডেল টেস্ট থাকবে এবং মডেল টেস্টটা চলতেছেই। হ্যাঁ, সবকিছু কিন্তু পেয়ে যাবা র্যাপিড ব্যাচে যারা আছো। আমরা সবাই একটু শেয়ার করে দাও যারা যুক্ত হচ্ছে পরবর্তী রিভিশন ব্যাচের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, আমাদের ইকোনমিক্সের জন্য যেটা রিভিশন ব্যাচ সেটা হচ্ছে জাস্ট T20 ব্যাচ, আমরা 20 দিনে সবকিছু রিভিশন করব। সো এই ব্যাচের জন্য একটু ওয়েট করতে হবে, আমরা 2-1 দিন পরে আমাদের ভর্তি কার্যক্রম শুরু করবো। আগামী মাস থেকে আমাদের এই ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো আমরা তাহলে শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। আমরা আজকে পড়বো অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 4 জনসংখ্যা মানব সম্পদ কর্মসংস্থান, এই চ্যাপ্টারটা আমরা পড়বো। সো প্রথম এমসিকিউ আমরা আনসার করে ফেলি। সবাই এমসিকিউ উত্তর লেখার নিয়ম আমি বলে দিচ্ছি। এমসিকিউ উত্তর লেখার নিয়ম হচ্ছে প্রথমে লিখবা 1। হ্যাঁ, এই যে 1 নম্বর প্রশ্ন আনসার করবা তুমি, প্রথমে কি লিখবা? 1 লিখবা উত্তর 1 লিখে এটার পাশে কমা দিয়ে তুমি উত্তর 1 এর কত হবে 1 এর 1 বা 1 এর 2 এভাবে করে তুমি, হ্যাঁ 1 এর খ এভাবে করে তুমি আনসার করবা, ঠিক আছে? 1 এর খ বা 1 এর গ এভাবে তুমি আনসার করবে। উত্তর লেখার নিয়ম হচ্ছে এটা, নাম্বার দিতে হবে পাশে, তো কয় নাম্বার কোশ্চেন এবং হচ্ছে ক খ গ এটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, যারা যারা অলরেডি গোল্ডেন ব্যাচে ভর্তি হয়েছে আমি একটু দেখতে চাই কারা কারা অলরেডি গোল্ডেন ব্যাচে ভর্তি হয়েছে, একটু বলো তো আমাকে কারা কারা গোল্ডেন ব্যাচে ভর্তি হয়েছে। আর এটা আনসার জানাও, গোল্ডেন ব্যাচে কারা কারা ভর্তি হয়েছে, কোন কোন সাবজেক্ট থাকবে? ব্যবসা শিক্ষার হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি, ইকোনমিক্স এবং অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট। আর মানবিকের হচ্ছে ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, তারপর হচ্ছে তোমার ভূগোল, এরপর থাকবে পরিণীতি, সমাজবিজ্ঞান, এরপর হচ্ছে মনোবিজ্ঞান। এই সবগুলো সাবজেক্ট থাকবে র্যাপিড ব্যাচ গোল্ডেন ব্যাচে। র্যাপিড ব্যাচে মনোবিজ্ঞান থাকবে না, র্যাপিড ব্যাচে হচ্ছে যুক্তিবিদ্যা পর্যন্ত থাকবে। মনোবিজ্ঞানটা আমাদের এই গোল্ডেন ব্যাচে অ্যাড করা হয়েছে। স্যার র্যাপিড ব্যাচে ভর্তি হওয়া লাগবে না, গোল্ডেন ব্যাচে ভর্তি হলে না। এই 26-এর এই গোল্ডেন ব্যাচে ভর্তি হলে তোমাকে আর পরবর্তী র্যাপিড ব্যাচ রিভিশন ব্যাচে আর ভর্তি হওয়ার প্রয়োজন হবে না, তুমি এই ব্যাচটা যদি ভালো করে করতে পারো। আমরা প্রথম কোশ্চেন দেখছি, প্রথম কোশ্চেনে অনেকে বলছে উত্তর হবে 3, অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধির হার বলছে, অনেকে উত্তর 2 বলছে, নিট অভিবাসন বলছে। মনোবিজ্ঞান আমার ভালো লাগে। আচ্ছা, তো 1 এর উত্তর হবে যেটা, সেটা হচ্ছে একটি দেশের নির্দিষ্ট সময়ে বহিরাগমন এবং বহির্গমন এর পার্থক্য আমরা বলে থাকি নিট অভিবাসন, ঠিক আছে? অর্থাৎ ইন মাইগ্রেশন থেকে আউট মাইগ্রেশন বাদ দিলে, হ্যাঁ আমরা এটাকে বলে থাকি ইন মাইগ্রেশন থেকে আমরা এভাবে বলে থাকি যে নিট অভিবাসন মানে NM নেট মাইগ্রেশন বলা হয়। এটা সূত্র হচ্ছে ইন মাইগ্রেশন মাইনাস আউট মাইগ্রেশন, বা আমাদের যে পরিমাণ বহিরাগমন হয় সেখান থেকে বহির্গমন বাদ দিলে যেটা পাওয়া যায় সেটাকে আমরা নিট অভিবাসন বলে থাকি। তাহলে আনসার হবে নিট অভিবাসন। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেন বলছে জনসংখ্যার অনিয়ন্ত্রিত অবস্থায় জ্যামিতিক হারে বৃদ্ধি পায় এবং জীবন ধারণের উপকরণ খাদ্য বৃদ্ধি পায় গাণিতিক হারে, বক্তব্যটি কে রেখেছেন? এখানে আনসার করতে হবে দ্রুত, একদম সহজ কোশ্চেন কিন্তু, হ্যাঁ যেটা এসেছে ঢাকা বোর্ডে 2022-এ এসেছে। সো এই কোশ্চেন আনসার করো। 2 নম্বরটা কি হবে? 2 নম্বরটা আনসার করে ফেলো। সাইকোলজি থাকবে না, সাইকোলজি থাকবে গোল্ডেন ব্যাচে। হ্যাঁ থাকবে, সাইকোলজি থাকবে, মানে মনোবিজ্ঞান যেটা সেটা থাকবে গোল্ডেন ব্যাচে, তবে র্যাপিড ব্যাচে এটা থাকবে না, ঠিক আছে? গোল্ডেন ব্যাচে থাকবে। তাহলে আসা হচ্ছে আনসার করে ফেলো 2 নাম্বারটা। 2 এর উত্তর কি হবে? 2 এর খরগোশ বলছে আমাদেরকে 2 এর উত্তর 3 হবে, অর্থাৎ আমাদেরকে টমাস রবার্ট ম্যালথাসের কথা বলছে। কেমনই বলছে 2 এর উত্তর 3 হবে। শিহাব বলছে 2 এর উত্তর 3 হবে। আসলে একদম সহজ, তাই না? এই চ্যাপ্টারটা একদম সহজ, মানে এই এমসিকিউ গুলো আর কি, এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো। আনসার হচ্ছে টমাস রবার্ট ম্যালথাস হচ্ছে আমাদের জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় জ্যামিতিক হারে বাড়ে এবং হচ্ছে জীবনযাত্রার খাদ্য উপকরণ হচ্ছে গাণিতিক হারে বাড়ে, এটা বলেছে। সো আমি তোমাদের একটু বোঝাই দিই যে জ্যামিতিক হার মানে কি, একটু বোঝাই দিচ্ছি। দেখো সবাই, জ্যামিতিক হার বলতে আমরা আসলে কি বুঝে থাকি? এই যে জ্যামিতিক হার, এটা মানে
হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পায় 1 এর ডাবল 2, 2 এর পরে 4, 4 এর পরে 8, 8 এর পরে 16, অর্থাৎ 25 বছর অন্তর অন্তর জনসংখ্যা এরকম ডাবল হারে বৃদ্ধি পায়। এটাকে বলা হয় জ্যামিতিক হারে বৃদ্ধি। আর গাণিতিক হারে বৃদ্ধি মানে হচ্ছে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় 1 করে। 1 এর পরে হবে সেটা 2, হ্যাঁ 1 এর পরে কত হবে বলো তো? 1 এর পরে হবে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, অর্থাৎ আমাদের গাণিতিক হারে বৃদ্ধি পাবে। জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে হচ্ছে আমাদের জনসংখ্যা, আর গাণিতিক হারে বৃদ্ধি পাবে হচ্ছে খাদ্য উৎপাদন। আচ্ছা আরেকটা প্রশ্ন করে ফেলে, সেটা হচ্ছে টমাস রবার্ট ম্যালথাস তাকে আমরা কোন ধরনের অর্থনীতিবিদ বলে থাকি? এখানে দুইটা অপশন, একটা হচ্ছে তাকে আমরা ক্লাসিক্যাল অর্থনীতিবিদ বলে থাকি টমাস রবার্ট ম্যালথাসকে, নাকি আমরা তাকে আধুনিক অর্থনীতিবিদ বলে থাকি? একটু আনসার করতে হবে সবাইকে, দেখি কারা কারা পারো। আমি আবার বলতেছি, টমাস রবার্ট ম্যালথাস আধুনিক অর্থনীতিবিদ নাকি ক্লাসিক্যাল অর্থনীতিবিদ? আনসার করতে হবে, ক্লাসিক্যাল অর্থনীতিবিদ নাকি আধুনিক অর্থনীতিবিদ? টমাস রবার্ট ম্যালথাস আধুনিক অর্থনীতিবিদ নাকি ক্লাসিক্যাল অর্থনীতিবিদ? আধুনিক অর্থনীতিবিদ নাকি ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, সেটা আনসার করো, দেখি কারা পারো। ম্যালথাস আমাদের আধুনিক অর্থনীতিবিদ হবে নাকি ক্লাসিক্যাল অর্থনীতিবিদ হবে? আনসার করতে হবে সবাইকে, দেখি কারা পারো। ম্যালথাস আধুনিক অর্থনীতিবিদ নাকি হচ্ছে আমাদের ক্লাসিক্যাল অর্থনীতিবিদ? ইস্যু আমাদেরকে বলছে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, সৌরভ আমাদেরকে বলছে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, তারপর হচ্ছে শাহরিয়ার বলছে আধুনিক অর্থনীতিবিদ, সাদিয়া বলছে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। ওকে, গোল্ডেন ব্যাচে ক্লাস হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে, হ্যাঁ যারা ভর্তি হন আগামীকালকে ক্লাস শুরু হবে, দ্রুত ভর্তি হয়ে যাও। ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, ক্লাসিক্যাল, হ্যাঁ আনসার হচ্ছে টমাস রবার্ট ম্যালথাস হচ্ছে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। আমি বলি ক্লাসিক্যাল অর্থনীতিবিদ কারা কারা? অর্থনীতির জনককে বলো তো? অ্যাডাম স্মিথ, তারপর হচ্ছে এই যে টমাস রবার্ট ম্যালথাস, হ্যাঁ তারপর হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে একটা কে ছিল, ডেভিড রিকার্ডো, হ্যাঁ তাদেরকে আমরা বলতে পারি আধুনিক অর্থনীতিবিদ, ঠিক আছে। জন মিলো আছে। সো এরা হচ্ছে আধুনিক অর্থনীতিবিদ, যাদেরকে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ যারা হচ্ছে মানে 1820-এর আগে, 1800 নাকি 1920-এর আগে হচ্ছে যারা অবদান রাখে। আর আধুনিক হচ্ছে 1820 নাকি 1920-এর পরে যারা অবদান রাখে ইকোনমিক্সে, তাদেরকে আমরা বলি আধুনিক অর্থনীতিবিদ। এখানের মধ্যে কারা থাকে? এখানের মধ্যে থাকে হচ্ছে তোমার আধুনিক অর্থনীতির জনক, সেটা হচ্ছে পল স্যামুয়েলসন। এরপর হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে রবিন্স। এরপর আছে হচ্ছে তোমার জে.এম. কেইন্স। এদেরকে আমরা আধুনিক অর্থনীতিবিদ বলে থাকি, ঠিক আছে। অ্যাস্টেনিয়র হ্যাগ আছে, তাকে আমরা আধুনিক অর্থনীতিবিদ বলে থাকি। ওকে, তাহলে আমরা কি বলছি? টমাস রবার্ট ম্যালথাস হচ্ছে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, এটা মনে রাখবা। এরপর আমরা চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন বলছে 3 নাম্বার, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি কত সালে প্রচারিত হয়? কত সালে হয়েছে? আমি হিন্টস দিচ্ছি, সেটা হচ্ছে কি অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে মানে হচ্ছে 1700, হ্যাঁ অষ্টাদশ শতাব্দী মানে বোঝায় যে 1700 থেকে, অর্থাৎ অষ্টাদশ শতাব্দী বলতে 1701 থেকে শুরু করে। অষ্টাদশ শতাব্দী মানে আমরা বুঝবো 1701 থেকে শুরু করে 1799 বা 1800 পর্যন্ত, সেটাকে আমরা অষ্টাদশ শতাব্দী বলি। 1800 পর্যন্ত যেটা আছে, হ্যাঁ 1800 পর্যন্ত, এটা হচ্ছে অষ্টাদশ শতাব্দী। তাহলে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে হচ্ছে আমাদের ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি প্রচলিত হয়ে থাকে বা প্রচারিত হয়ে থাকে। তাহলে আমাকে আনসার বলতে হবে যে কত সাল সেটা। আনসার হচ্ছে 1700 কত হবে তাহলে? 1798। তার মানে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে আমাদের টমাস রবার্ট ম্যালথাস হচ্ছে একটা বই লেখেন। সেই বইটার মধ্যে তিনি কি বলেছেন? জনসংখ্যার খাদ্য তত্ত্ব একটা বক্তব্য স্থাপন করে, যেটাকে আমরা ম্যালথাসের তত্ত্ব বলে থাকি, যেটা 1798 সালে হয়ে থাকে। এর বলছে আদমশুমারি গণনা পদ্ধতি কয়টি? হ্যাঁ আদমশুমারি গণনা পদ্ধতি কয়টি? ওকে, আনসার হচ্ছে আদমশুমারি গণনা পদ্ধতি কয়টি? আনসার করতে হবে সবাইকে। আদমশুমারি গণনা, তথ্য গণনা পদ্ধতি বলে নেই, আসলে দুইটাই আনসার সেম। তথ্য গণনার পদ্ধতি বা তথ্য সংগ্রহ পদ্ধতিও 4টা এবং আদমশুমারি গণনা পদ্ধতিও কিন্তু 4টা, ঠিক আছে। সো আনসার কিন্তু হবে কত? তাহলে আনসার হবে 4, অর্থাৎ তো আদমশুমারি গণনা পদ্ধতি বা তথ্য গণনা পদ্ধতি হচ্ছে 4টা হবে আনসার। এরপর চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে বলছে কোনটি কাম্য জনসংখ্যা তত্ত্বের সূত্র? কাম্য জনসংখ্যা তত্ত্বের সূত্র কোনটা বলছে? m সমান a minus o divided by o, m সমান o minus a divided by o, m সমান a minus p divided by o, m সমান a minus o divided by p। তাহলে আনসার করতে হবে কোনটি কাম্য জনসংখ্যা তত্ত্বের সূত্র। আসলে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা একটু ভুল আছে, আমি তোমাদের একটু বুঝাই বলি।
এই যে কাম্য জনসংখ্যা তত্ত্বের সূত্র বলছে এটা একটু ভুল আছে কেন, কারণ এখানে সূত্রটা হচ্ছে এরকম m সমান a মাইনাস ও ডিভাইড বাই ও, অর্থাৎ m মানে হচ্ছে ম্যাল অ্যাডজাস্টমেন্ট বা অসামঞ্জস্যের পরিমাণ, আর a মানে হচ্ছে অ্যাকচুয়াল পপুলেশন, ও মানে হচ্ছে অপটিমাম পপুলেশন, ও মানে হচ্ছে অপটিমাম পপুলেশন। তাহলে এই দেখো অপটিমাম পপুলেশন কিন্তু দেওয়া থাকে এই প্রশ্নের মধ্যে, এই মানটা আমরা জাস্ট বসাই দিই। অ্যাকচুয়াল পপুলেশনও দেওয়া থাকে, যেমন ধরো বললো 2024 সালে বাংলাদেশের প্রকৃত জনসংখ্যা হচ্ছে 16 কোটি এবং অপটিমাম পপুলেশন বা কাম্য জনসংখ্যা হচ্ছে মনে করো 10 কোটি। তাহলে এই 10 এবং 16 কিন্তু দেওয়া থাকে, অ্যাকচুয়াল পপুলেশন অপটিমাম পপুলেশন কিন্তু দেওয়া থাকে। তার মানে আমরা কিন্তু অপটিমাম পপুলেশন বের করার কোনো সূত্র ইউজ করতেছি না এখানে আমরা সূত্র ইউজ করতেছি ম্যাল অ্যাডজাস্টমেন্টের পরিমাণ বা এম এর পরিমাণ বের করার জন্য। তাই এখানে আসলে প্রশ্নটা এক প্রকার বলতে গেলে ভুলেই, কিন্তু বেশিরভাগ বইতে এভাবে লেখা হয়েছে যে কাম্য জনসংখ্যার তত্ত্বের সূত্র কোনটা। সূত্র আসলে কাম্য জনসংখ্যা তত্ত্বের না, আনসার হবে যে কাম্য জনসংখ্যা, হ্যাঁ তত্ত্বের বলে ঠিক আছে, না 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 এটা আনসার ঠিক আছে, তত্ত্বের বলে ঠিক আছে, কিন্তু কাম্য জনসংখ্যা নির্ণয়ের সূত্র বলা যাবে না এটাকে। কাম্য জনসংখ্যা তত্ত্বের সূত্র বলা যেতে পারে, হ্যাঁ, কিন্তু কাম্য জনসংখ্যার সূত্র বলা যাবে না, কারণ কাম্য জনসংখ্যা বের করার কোনো সূত্র না। অনেক বইতে কাম্য জনসংখ্যার সূত্র নামে দেখা আছে, এটা আসলে কাম্য জনসংখ্যার সূত্র না। জনসংখ্যা কাম্যস্তর রয়েছে কিনা তা নির্ণয় করার সূত্র, মানে ম্যাল অ্যাডজাস্টমেন্ট বা অসামঞ্জস্য বের করার সূত্র কাম্য জনসংখ্যার সাথে। তাই আনসার হবে এটা, হ্যাঁ। তাহলে এটা আনসার কি হবে, 5 উত্তর হবে 1, অর্থাৎ m সমান a মাইনাস ও ডিভাইড বাই ও, এটা হবে আনসার। তাহলে আমরা চলে আসি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনের মধ্যে আগে আমরা তোমাদেরকে দেখা দিচ্ছি ওই যে বলছিলাম তোমাদের যে কোর্স, সেই কোর্সগুলো সম্পর্কে। আমাদের এসএসসি 25-এর যে ব্যাচগুলো আছে তার মধ্যে আমাদের রয়েছে এসএসসি 25-এর আমাদের এখন চলমান যে কোর্সগুলো আছে তার মধ্যে 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে র্যাপিড ব্যাচ, যেটা একদম শেষ মুহূর্তে আমাদের ব্যাচ, এবং এই ব্যাচে আমরা সব বিষয় পড়াচ্ছি ব্যবসায়িক মানবিকের, যেখানে কোর্স ফি 2199 টাকা, এখন ডিসকাউন্টে 2899 টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারবা। এখানে মল টেস্ট, ফাইনাল মল টেস্ট সবকিছু থাকবে। এরপর আছে ইকোনমিক্স আগ্রা প্লাস ব্যাচ, এই ব্যাচটা একদম শেষের দিকে, আরেকটা চ্যাপ্টার বাকি আছে, ওই চ্যাপ্টারের ক্লাস শেষ হলে অধ্যায় শেষ হয়ে চ্যাপ্টার শেষ কোর্সে শেষ হয়ে যাবে। এবং এই ব্যাচে কোর্স ফি হচ্ছে 999 টাকা, এখন ডিসকাউন্টে 899 টাকা দিয়ে ভর্তি হচ্ছে শুধু ইকোনমিক্সের জন্য। আর 26-এর জন্য রয়েছে গোল্ডেন ব্যাচ, যেটা শুরু হচ্ছে আগামীকাল থেকে। এই যে এই ব্যাচটা শুরু হচ্ছে আগামীকাল থেকে, যেখানে কোর্স ফি হচ্ছে 1999 টাকা, এখন ডিসকাউন্টে 1799 টাকা দিয়ে ভর্তি হওয়া যাচ্ছে। এবং ইকোনমিক্স যেটি হবে শুধু ইকোনমিক্সের জন্য 26-এর, সেটা হচ্ছে 999 টাকা, এখন ডিসকাউন্টে 899 টাকা হবে, ঠিক আছে। সো এই কোর্সে তুমি ভর্তি হতে পারো। তাহলে চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী হচ্ছে কোন জ্যামিতিক, মানে কোনটি জ্যামিতিক হার বলছে, একটু আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আমি কোনটি জ্যামিতিক কোনটা গাণিতিক হার। আনসার করো, কোনটা জ্যামিতিক হার কোনটা গাণিতিক হার, আনসার করতে হবে, হ্যাঁ। কোনটা জ্যামিতিক হার কোনটা গাণিতিক হার, আনসার করতে হবে। কোনটা জ্যামিতিক হার কোনটা গাণিতিক হার, আনসার করে দেখি সবাই। কোনটা জ্যামিতিক হার কোনটা গাণিতিক হার, হ্যাঁ। তো এখানে বলছে কোনটি জ্যামিতিক হার, 1 2 4 8, 1 3 5 7, 1 2 3 4, 2 4 6 8, কোনটা হবে? শারমিন বলছে কোর্স করে। কি কোর্স করে, মানে আমি কোর্স সম্পর্কে বলতেছি সেজন্য তোমাদের খারাপ লাগতেছে? আচ্ছা, তোমাদের একটা বাস্তব কথা বলি, হ্যাঁ, কেউ কিছু মনে করেন, একটা বাস্তব কথা বলি। এই যে তোমাদেরকে আমরা ফ্রি যে ক্লাসটা নিচ্ছি, এই ফ্রি ক্লাসটা নেওয়ার পেছনে কিন্তু অনেক টাকা কষ্ট আছে। কেমনে? এই যে এখানে বিদ্যুৎ বিল খরচ হচ্ছে, আমি তোমাদের জন্য একটু সময় ব্যয় করতেছি, এখানে যারা অফিসে যারা কাজ করেন, যারা এমপ্লয়ি আছে তাদের একটা বেতন আছে, অফিসের একটা রেন্ট আছে, সব কিছু আমরা তখনই চালাতে পারবো, তোমাদের ফ্রি ক্লাসটা আমরা তখনই নিতে পারবো যখন দেখা যাবে আমরা আমাদের কোর্স থেকে কিছু টাকা আমরা সেভ করতে পারবো, হ্যাঁ। তো আমরা এখানে যারা কাজ করতেছে তাদেরও তো ফ্যামিলি আছে। যেমন আমার কথাই বলো, আমি যে তোমাদেরকে সময়টা দিচ্ছি, আমারও তো ফ্যামিলি একটা আছে, আমারও তো ফ্যামিলি একটা কষ্ট আছে না। সো আমাদেরও তো চলতে হবে, এবং হচ্ছে এখানে যারা কাজ করে তাদেরও একটা সময় মূল্য আছে। সো তোমাদেরকে আমরা ফ্রি ক্লাসগুলো আসলে তখনই দিতে পারি, তখনই আমরা ভালো করতে পারবো, দিতে পারবো সুন্দর করে, যখন আমাদের পেইড ব্যাচগুলোতে তোমরা ভর্তি হবে, তাই না? সো এটাকে খারাপভাবে নেওয়ার কোনো দরকার নেই, কারণ হচ্ছে পেইড ব্যাচে যারা ভর্তি হয় তাদের টাকা দিয়ে কিন্তু তোমরা ফ্রি ক্লাসটা করতেছো, তাদের প্রতি তোমাদের একটা কি থাকা দরকার, যে রেসপেক্ট থাকা দরকার আমি মনে করি, হ্যাঁ। তো এটা নিয়ে এত মন খারাপ করার কোনো দরকার নেই। অবশ্যই আমরা ফ্রি ক্লাসগুলো তখনই তোমাদের দিতে পারবো, আমরা তো বাড়ি থেকে টাকা এনে তো তোমাদের জন্য ফ্রি ক্লাস দিতে পারবো না, তাই না? আমাদের তো এখানে একটা কি থাকতে হবে, এখানে উপার্জনের একটা কি থাকতে হবে, মাধ্যম থাকতে হবে, তাই তো? তোমরা কি এই বিষয়টা বুঝো আসলে, নাকি তোমরা বিরক্ত হয়ে যাও যে যখন আমরা কোর্সের কথা বলি তোমরা বিরক্ত হয়ে যাও? বিরক্ত লাগে তোমাদের যখন আমরা কোর্সের কথা বলি?
এই যে ফ্রি ক্লাসগুলো, এই ক্লাসগুলো তো তোমাদের জন্য নিচ্ছি না, তো আসলে এটা তো বললাম, বাস্তব কথা তোমাদের বলে দিলাম। এটা এটা বিরক্ত হওয়ার কোনো দরকার নেই, বিরক্ত হয়ে না তোমরা, কারণ এই ফ্রি ক্লাসগুলো আমরা তখনই নিতে পারবো যখন আমাদের পেইড বেস স্টুডেন্ট থাকবে। সত্যি কথা এটাই, বাস্তব কথা এটাই। আমাদের পেইড বেস যদি স্টুডেন্ট না থাকে, তাহলে তোমাদের জন্য এই ক্লাসে অ্যারেঞ্জ করা আমাদের পক্ষে আর পসিবল হবে না। যেদিনে দেখা যাবে আমাদের কোর্স স্টুডেন্ট ভর্তি হচ্ছে না পেইড বেসগুলোতে, তখন তোমাদের জন্য এই লাইভ ক্লাসগুলো করাটা বন্ধ হয়ে যাবে। এটাকে তুমি যদি তোমার স্বার্থ থাকে, সামর্থ্য থাকে, তাহলে কোর্সে ভর্তি হবা। আর যদি তোমার সামর্থ্য না থাকে, তাহলে তুমি সেটাকে অ্যাভয়েড করো। সেটা তুমি ফ্রি ক্লাস আমরা যেগুলো নিচ্ছি সেগুলো করেও শিক্ষার্থীরা গোল্ডেন এ প্লাস পাচ্ছে। হ্যাঁ, তো তুমি সেগুলো করো, কোনো সমস্যা নেই আমাদের। কিন্তু যাদের সামর্থ্য আছে তারা সেই পেইড কোর্সে ভর্তি হবে, অ্যান্ড সেই টাকা দিয়ে কিন্তু তুমি বেনিফিটটা পাচ্ছ আলটিমেটলি বলতে গেলে। হ্যাঁ, যাদের সামর্থ্য আছে তাদের টাকার বেনিফিট কিন্তু তুমি পাচ্ছ এই ফ্রি ক্লাসগুলোর মাধ্যমে। কেমনই বলছে স্যার, কারণ আপনারা সবসময় আমি ভর্তি হয়ে যাওয়ার পর ডিসকাউন্ট। না না, তোমার জন্য ডিসকাউন্ট সবসময় থাকবে। কেমনই বিরক্ত হলেও কিছু করার নাই, যাইতেই কিছু করার নাই। আসলে সত্যি কথা বলতে আমরা বাধ্য হয়ে করি। আমরা জানি যে তোমাদের বিরক্ত লাগে, যে আমরা যখন পেইড কোর্সের কথা বলি তোমাদের বিরক্ত লাগে, সেটা আমরা জানি, বাট তবুও আমাদের করতে হয়। কারণ আমরা যদি না করি তাহলে তো আমরাই চলতে পারবো না, বা আমাদের প্রতিষ্ঠানটাই চলতে পারবে না। হ্যাঁ, এই যে পড়ালেখা প্রতিষ্ঠানটা এত সুন্দর তোমাদেরকে সার্ভিস দিচ্ছে, এটা কখনোই করতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি, জ্যামিতিক হার কোনটা হবে? আনসার থাকা বাদ দাও, আমরা আমাদের পড়ার দিকে আসি। সেটা হচ্ছে কোনটি জ্যামিতিক হার। হ্যাঁ, আনসার করো সবাই, কোনটি জ্যামিতিক হার। তাহলে আনসার হবে হচ্ছে, আমরা একটু আগে তোমাদেরকে বলে দিয়েছিলাম, আনসার হচ্ছে যখন ডাবল হয়ে বাড়বে, 1 ডাবল 2, 2 ডাবল 4, 4 ডাবল 8, হ্যাঁ 8 ডাবল 16, 16 ডাবল 32, এভাবে করে যখন যাবে তখনই আমরা সেটা কি বলতে পারি, যে জ্যামিতিক হার বলতে পারি। তাহলে চলে আসি আমরা পরবর্তী লেকচারে, পরবর্তী স্লাইডে। বলছে 7 নম্বরে, কোনো দেশের জনসংখ্যা 10 কোটি হলে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী 100 বছরের জনসংখ্যা কত হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। এখানে বলছে কোনো দেশের জনসংখ্যা যদি 10 কোটি হয়, মানে এখন যদি এই 0 বছরে যদি তোমার 10 জন হয়, তাহলে সেটা কত বছর, মানে 100 বছর পর সেখানে কতজন হবে? তোমাকে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, একটা সিকোয়েন্স মনে রাখো। আমি তোমাদের সিকোয়েন্সটা আগে লিখে দিই, 0, 25, 50, তারপর 75, 100। হ্যাঁ, এভাবে করে 25 বছর অন্তর অন্তর সামনের দিকে আগাবে। ঠিক আছে, 125 এভাবে করে আগাবে। তো আমি যদি বলি 0 বছরে কোন দেশের জনসংখ্যা যদি 1 হয়, 25 বছর পর সেখানে 2 হবে, আবার 25 বছর পর সেখানে 4 হবে, আবার 25 বছর পর সেখানে 8 হবে, আবার 25 বছর পর সেখানে 16 হবে, আবার 25 বছর পর সেখানে হবে 32। ঠিক আছে, এইভাবে করে ডাবল হয়ে হয়ে জনসংখ্যাটা বৃদ্ধি পায়। সো বলা হচ্ছে 0 বছরে যদি আমাদের জনসংখ্যা 10 কোটি হয়, দ্যাটস মিনস এখানে যদি 10 হয়, তাহলে এর 25 বছর পর সেখানে হয়ে যাবে 10-এর জায়গায় 20 হয়ে যাবে। 20-এর জায়গায় আবার 25 বছর পর, মানে 50 বছরে সেখানে হয়ে যাবে 40 জন বা 40 কোটি মানুষ। তারপর আবার 25 বছর পর 75 বছরে সেখানে হয়ে যাবে 80 কোটি মানুষ। আবার 25 বছর পর, মানে 100 বছরে সেখানে হয়ে যাবে 8 দুগুণ 16, 160 কোটি মানুষ। এবং আবার 25 বছর পর সেখানে হয়ে যাবে 16 হচ্ছে 16 ডাবল হচ্ছে 32, 16 ডাবল হচ্ছে 32, তার মানে 160 থেকে 220 হয়ে যাবে। এভাবে করে কিন্তু 25 বছর অন্তর অন্তর ডাবল হতে থাকবে। ঠিক আছে, তো এখানে বলছে যে জনসংখ্যা 10 কোটি হলে বর্তমানে, তাহলে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী 100 বছরের জনসংখ্যা কত হবে? তার মানে বর্তমানে যদি 10 কোটি হয়, 100 বছর পর সেখানে হয়ে যাবে 160 কোটি। তাহলে কোনটা হবে রাইট আনসার? তাহলে বলো রাইট আনসার কোনটা হবে? ঠিক আছে,
ওকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে একজন একজনের সাথে কোনো মানে কমেন্টে রিপ্লাই করিও না, হ্যাঁ কমেন্টে রিপ্লাই করার দরকার নাই, শেষ কথা ওইখানেই শেষ, ঠিক আছে? কমেন্টে আর কোনো রিপ্লাই করবে না, একজনের কমেন্টে একজন রিপ্লাই করবে না, আমি দেখলে আমি ইয়া করে দিব, ব্লক করে দিব পেজ থেকে। তাহলে আনসার হচ্ছে 160 হবে। তাহলে এটা গেল। এর পরবর্তী কোশ্চেনে চলে আসি আমরা। পরবর্তী কোশ্চেন বলছে জেডপিজি কি? জেডপিজি বলতে আমরা কি বুঝে থাকি? হ্যাঁ, এটা একটা সূত্রের মতো যেটাকে আমরা বলি জেডপিজি। সো জেডপিজির সূত্রটা হচ্ছে এরকম, জেডপিজি মানে হচ্ছে ফুল ফর্ম কোনটা হবে এখানে লিখো, ফুল ফর্ম কোনটা হবে, জেডপিজি মানে কি এখানে লিখো, জেডপিজি কি? জেডপিজি মানে হচ্ছে আমাদের যে ক্রুড বার্থ রেট, এখান থেকে যদি ক্রুড ডেথ রেট যদি আমরা বাদ দিই, অর্থাৎ স্থূল জন্মহার থেকে স্থূল মৃত্যুহার বাদ দেওয়ার পর যদি বিয়োগফল 0 হয়, তাহলে সেটাকে আমরা জেডপিজি বলি, জেডপিজি বলি। সরি, এটা জি হবে, এটা জি হবে। তাহলে জেডপিজি কি বলবো? জেডপিজি মানে হচ্ছে সিভিআর, এখান থেকে তোমাকে বাদ দিতে হবে সিডিআর, সো বিয়োগফল হচ্ছে 0, এটাকে আমরা জেডপিজি বলি বা জিরো পপুলেশন গ্রোথ বলে থাকি, ঠিক আছে? জেডপিজি বা জিরো পপুলেশন গ্রোথ বলে থাকি। ওকে ফাইন, তাহলে আমরা জেডপিজি মানে কি বলছি? জিরো পপুলেশন গ্রোথ। ওকে, তারপরে চলে আসে আমরা 9 নম্বর কোশ্চেনে। 9 নম্বর কোশ্চেন বলছে কোনটি স্থূল মৃত্যুহার নির্ণয়ের সূত্র? স্থূল মৃত্যুহার মানে ক্রুড ডেথ রেট বের করার সূত্র কোনটি? আনসার করতে হবে সবাই। 9 নাম্বারটা আনসার করো। ক্রুড ডেথ রেট বা স্থূল মৃত্যুহার নির্ণয় করার সূত্র কোনটি? তোমরা পরে দিয়ে যারা যুক্ত হচ্ছে অবশ্যই ক্লাসটা একটু নিজের ওয়ালে শেয়ার করে দিও, হ্যাঁ বন্ধু বান্ধব যারা আছে তাদের একটু মেনশন করে দিও। রাফু আছে 8-এর 1 বলছে। আমরা 9 নাম্বারে চলে এসেছি। 9 নাম্বারে আনসার করো সবাই। সি মানে সিডিআর ক্রুড ডেথ রেট, এটার সূত্র কোনটা হবে? সিডিআর ক্রুড ডেথ রেটের সূত্র কোনটা? নয় নাম্বার আনসার করতে হবে। অনেকে বলছে 9-এর ডি হবে, অনেকে বি বলছে। আনসার হচ্ছে সি। হ্যাঁ, আনসার আমরা বলতে কি সিডিআর মানে ক্রুড ডেথ রেট, এটার সূত্র হচ্ছে আমাদের যত মৃত্যু সংখ্যা থাকবে সেটাকে ভাগ করতে হবে সেই সময়ের মধ্য সময়ে টোটাল পপুলেশন দ্বারা, এবং 1000 দ্বারা আমাদের কি করতে হবে? গুণ করতে হবে, ঠিক আছে? ক্রুড ডেথ রেট, সিডিআর, সিবিআর এগুলো 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে কোনটা হবে? সিডিআর। সিডিআর এই যে এখানে সিডিআর সমান পি ডিভাইড বাই ডি, এটা হবে না, সিডিআর সমান ডি ডিভাইড বাই পি। হ্যাঁ, এটা ঠিক আছে, ডি ডিভাইড বাই পি ইন্টু 1000, অর্থাৎ ডেথ রেটকে পপুলেশন দ্বারা ভাগ করে 1000 দিয়ে করতে হবে, গুণ করতে হবে। তাহলে আনসার হবে 4, অর্থাৎ 9-এর আনসার হবে 4। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলতে একটা চিত্র দেওয়া আছে, উদ্দীপকে ভূমি অক্ষকে কি নির্দেশ করে? এখানে এই যে ভূমি অক্ষ, এখানে আমরা কি এখানে কি নির্দেশ করে থাকি? ভূমি অক্ষকে। আর এটা হচ্ছে লম্বকে নির্দেশ করে থাকে। আগে ভূমি অক্ষটা বলো, এটা কি বলো একটু? ভূমি অক্ষকে আমাদের কি নির্দেশ করে থাকে? এখানে জনসংখ্যা, মাথাপিছু আয়, জীবনযাত্রার মান, সময়। এটা একটা হচ্ছে আমাদের যে কাম্য জনসংখ্যা তত্ত্ব, সেই তত্ত্বের একটা চিত্র। এখানের মধ্যে বলছে যে ভূমি অক্ষে কি দেওয়া থাকে, কি নির্দেশ করে? আনসার করো সবাই 10 নাম্বার। ভূমি অক্ষে কি দেওয়া থাকে, কি নির্দেশ করে, সেটা আনসার করো। 10-এর উত্তর 1 বলছে, জনসংখ্যা বলছে অনেকেই, তানিশা বলছে 2 হবে, 10-এর 2 হবে, মাথাপিছু আয় না। এখানে ভূমি অক্ষে বলছে তানিশা, হ্যাঁ ভূমি অক্ষে হচ্ছে আমাদের এখানে থাকবে জনসংখ্যা, ঠিক আছে? জনসংখ্যা থাকে। আরটা বলে দিই, সেটা হচ্ছে লম্বকে কি থাকবে? লম্বকে সেটা হচ্ছে মাথাপিছু আয়। এখানে কি থাকে বলো তো? লম্বকে থাকবে মাথাপিছু আয়, ঠিক আছে? লম্বকে থাকবে মাথাপিছু আয়, মাথাপিছু আয়, হ্যাঁ এটা থাকবে লম্বকে, মনে থাকবে? তাহলে ভূমি অক্ষে এই কাম্য জনসংখ্যা তত্ত্বে ভূমি অক্ষে থাকে জনসংখ্যা, লম্বকে থাকে মাথাপিছু আয়। তাহলে আনসার হবে কোনটা? আনসার হচ্ছে 1, জনসংখ্যা থাকবে ভূমি অক্ষে। এর বলতে উদ্দীপক অনুযায়ী এমএইচ স্তরে, এমএইচ মানে কি? এই যে এম থেকে এইচ, এই যে এমএইচ স্তরে বলছে কি হবে? কাম্য জনসংখ্যা, কাম্য অপেক্ষা কম জনসংখ্যা, কাম্য অপেক্ষা কম মাথাপিছু আয়, কোনটা হবে? আনসার করে দেখি সবাই। মানে এ বলছে এমএস এ স্তরটা, এই যে অঞ্চলটা, এটাকে আমরা কোন ধরনের বলতেছি? কাম্য জনসংখ্যা, কাম্য অপেক্ষা কম জনসংখ্যা, কাম্য অপেক্ষা কম মাথাপিছু আয়, কোনটা হবে? আনসার করে দেখি। দ্রুত আনসার করে ফেলো 10 নাম্বারটা সবাই, 11 নাম্বারটা, সরি 11 নাম্বারটা আনসার করে ফেলো দ্রুত সবাই। কি হবে একটু বলো?
11 নাম্বারটা কি হবে? এগারো তিন বলছে সবাই। 11-3 মানে হচ্ছে 2 এবং 3, অর্থাৎ কাম্য জনসংখ্যা, কম জনসংখ্যা, কাম্য অক্ষর, কমা। হ্যাঁ, রাইট আনসার। দেখো এই যে এমএইচ, এই অঞ্চলটার মধ্যে আমাদের জনসংখ্যা কিন্তু কম বোঝাচ্ছে। কাম্য জনসংখ্যা এখানে মনে করো এনবিতে দেখে, এটা একটু যদিও ভুল হয়েছে চিত্রটা, এরকম হলে ভালো হতো। হ্যাঁ, তো এটা মনে করো আমাদের সর্বোচ্চ মাথাপিছু হয়। আর এই অঞ্চলটা তাহলে কি? এই অঞ্চলটা হচ্ছে আমাদের জনসংখ্যা কম এবং মাথাপিছু আয় কি? কম। ঠিক আছে, জনসংখ্যা কম বোঝাবে, মাথাপিছু আয় কম বোঝাবে, তাহলে রাইট আনসার হচ্ছে 2 ও 3। চলে আসে আমরা পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেন বলছে m সমান a - 4 ডিভাইড এই সমীকরণে m প্লাস বা ধনাত্মক কি নির্দেশ করে? যদি m এর মান ধনাত্মক হয় তাহলে কি নির্দেশ করবে? একটু বোঝাই দেন। ও আচ্ছা, কোনটা বোঝাইতাম? চিত্রটা বোঝাই দিতাম। দেখো আবার বল দিচ্ছে চিত্রটা। দেখো সবাই, এখানে মাথাপিছু আয়, এখানে যদি একটু চিত্রটা এরকম হলে একটু ভালো হইতো, এই যে এরকম হলে ভালো হইতো। এখানে মাথাপিছু আয় সবচেয়ে বেশি এই জায়গায়, হ্যাঁ, এখানে মাথাপিছু আয় সবচেয়ে বেশি এবং এটাকে আমরা কাম্য জনসংখ্যা বলি। আর m এবং এই সেটাকে যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে আমাদের মাথাপিছু আয়টা কম, এই অবস্থায় মাথাপিছু আয় কম এবং সেটা কম জনসংখ্যা নির্দেশ করে। মাথাপিছু কাম্য জনসংখ্যা কম নির্দেশ করে। আবার কিউকে আমরা অধিক জনসংখ্যা বলবো, কারণ সে তখন মাথাপিছু আবার কি হয়ে যাচ্ছে? আবার কমতে শুরু করতেছে। ঠিক আছে, সে কারণে। তাহলে এটা আনসার করো যে m এর মান ধনাত্মক হলে কি হবে? 12 নম্বরটা আনসার করো, m এর মান ধনাত্মক হলে কি হবে? কাম্য জনসংখ্যা কি? ও আচ্ছা, তুমি তাহলে ক্লাস করোনি মনে হয় এই চ্যাপ্টারে, না? কাম্য জনসংখ্যা মানে হচ্ছে যেই পরিমাণ জনসংখ্যা থাকলে মাথাপিছু আয়টা সবচেয়ে বেশি হয়, সেটাকে আমরা কাম্য জনসংখ্যা বলি। ঠিক আছে, যেই পরিমাণ জনসংখ্যা থাকলে মাথাপিছু আয়টা সবচেয়ে বেশি হয়, এটা যদি হয় একটা কাম্য জনসংখ্যা চিত্র, এই যে মনে করো 10 কোটি মানুষ থাকলে একটা দেশে মাথাপিছু আয় সবচেয়ে বেশি, তার মানে সেটা কাম্য জনসংখ্যা। এই যদি কম জনসংখ্যা বলি 8 কোটি, তখন মনে করো যে কম জনসংখ্যা কম, এটাকে আমরা কম জনসংখ্যা বলি যেহেতু মাথাপিছু আয় কম। আবার যদি 12 বলা হয় তখন মনে করো মাথাপিছু আয়টা আবার কমে যাচ্ছে, বেড়ে আবার কমে যাচ্ছে, তো সেজন্য এটাকে আবার কি বলি? আমরা অধিক জনসংখ্যা বলি। ঠিক আছে, তো বলছে m এর মান যদি ধনাত্মক হয় তাহলে কি নির্দেশ করে? আনসার হচ্ছে অধিক জনসংখ্যা। m এর মানটা ধনাত্মক হলে সেটাকে আমরা কি বলি? অধিক জনসংখ্যা হবে, অর্থাৎ উত্তর হচ্ছে 2। m এর মান ধনাত্মক হলে অধিক জনসংখ্যা বলি সেটাকে আমরা। তার বলছে বাংলাদেশের মানুষের বর্তমান গড় আয়ু, মানে মানুষ বর্তমানে কত বছর পর্যন্ত বাঁচতেছে, গড় আয়ু কত? বাংলাদেশে বর্তমানে মানুষের গড় আয়ু কত? 60.3, 65.3, 70.3, 72.3 বছর, কোনটা হবে? বাংলাদেশের বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত হবে? বাংলাদেশের মানুষের গড় আয়ু কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তো এখন গড় আয়ুটা কত সেটা আনসার করতে হবে। 13 নাম্বার এটা। তেরো নম্বর আমাদেরকে জাকির বলছে আমাদেরকে 13-4 হবে, কেয়ামনি বলছে 13-4 হবে, সিমু বলছে ও স্যারকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাতে ভুলে গেছিলাম, শুভ নববর্ষ। আচ্ছা, আমি শুরুতে জানিয়েছি সিমু। তো রিনা আমাদের সাথে আছে, কারো কারো নামের সাথে একবার ফ্ল্যাগ আবার হাই থাকে, এটা না বুঝে আমি একবার ফ্ল্যাগ হাই বুঝে নেই তোমার কথা। আচ্ছা, ও আচ্ছা 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 বুঝছি। ওই ইয়ার সাথে মানে পেজের যেটা আসে এখানের সাথে তুমি ক্লিক করলে বুঝবা ওইটা তারা কী বোঝায়। যারা কন্ট্রিবিউশন বেশি করে তাদের ডায়মন্ড, তারপর হচ্ছে স্টার থাকে, ফ্ল্যাগ থাকে। তাহলে 13 আনসার হবে তাহলে 4, অর্থাৎ 72.3 হচ্ছে আমাদের কি বাংলাদেশের মানুষের বর্তমান আয়ুষ্কাল। আচ্ছা, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের 2, 4, 8, 16 এই জনসংখ্যা এবং দৈর্ঘ্যটি হলে 2/4 16 দিয়ে গুণ করবো। হ্যাঁ, তুমি যেমন মনে রাখতে পারো মুবিন, সমস্যা নাই। অধিক জনসংখ্যা কেন হবে একটু বোঝা দেন। দেখো যে আমাদের ওই জনসংখ্যা মানে হচ্ছে যেই অবস্থায় যত জনসংখ্যা হলে আমাদের মাথা পিছু, তোমাকে তো ক্লাস করতে হবে, ক্লাস না করলে কেমনে বুঝবা? হ্যাঁ, এগুলোর বেসিক ক্লাস মূল ক্লাস শেষ করতে হবে, নাহলে তো তুমি বুঝবা না। ঠিক আছে, এই চ্যাপ্টার তুমি যদি একদম নাই পড়ে থাকো তাই এমসিকিউ ক্লাস করতে আসলে তুমি তো একটু ঝামেলায় পড়ে যাবা, বুঝছো? আচ্ছা, তুমি একটু আমাদের ইউটিউবে আছে কিছু ক্লাস, তুমি চাইলে সেখানে দেখতে পারো। হ্যাঁ, দেখে নিও। এখানে বলছে উদ্দীপকের লম্বককে কি নির্দেশ করো। ও তোমাদেরকে বলে দিয়েছিলাম লম্বককে নির্দেশ করো, সেটা তো বলো এখন, একদম সহজ, একটু আগে তোমাদেরকে বলে দিয়েছি।
আশা করো 14 নাম্বারটা উদ্দীপকের লম্বকে নির্দেশ করে। মাথাপিছু আয়, সময়, জনসংখ্যার পরিমাণ, সময় ও মাথাপিছু আয় কোনটা হবে? আনসার হচ্ছে উপরে থাকবে মাথাপিছু আয়, একটু আগে তোমাদেরকে বলে দিয়েছি। হ্যাঁ, তারপর আমরা চলে আসি পরবর্তী কোশ্চেনে। এখানে কোর্স সম্পর্কে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও যে কোর্সে যে ভর্তি হতে চাচ্ছ ভর্তি হয়ে যাও আমাদের পেজে, পড়ালেখা পেজে মাঝে, অথবা এই নাম্বারে কল দিয়ে। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলতে 15 নাম্বার, এখানে একটা চিহ্ন দেওয়া আছে যে প্রশ্নবোধক চিহ্ন স্থানে কি বসবে, মানে এই প্রশ্নবোধক স্থানে কি বসবে। এক, কাম্য জনসংখ্যা তত্ত্ব, ম্যালথাসীয় চক্র, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, জ্যামিতিক অবস্থানান্তর তত্ত্ব বা এরকম অবস্থান তত্ত্ব, যাই হোক। সো এখানের মধ্যে কোনটা হবে? আনসার করো। এই চিত্রের মধ্যে কি হবে? এটা আমরা দেখতে পাচ্ছি, এইখানে দেখতে পাচ্ছি জনসংখ্যা যখন জনাধিক্য দেখা দেয়, এটাকে আমরা ম্যালথাসের যে জনসংখ্যার নিবারণমূলক ব্যবস্থা রয়েছে, প্রাকৃতিক নিরোধ বলা হয় এটাকে, সেটা এখানে প্রতিফলিত হয়েছে। যেখানে একটা দেশে যখন জনাধিক্য দেখা দেয়, মানে জনসংখ্যা বেশি হয়ে যায়, তখন সেখানে প্রাকৃতিক নিরোধ হয়, অর্থাৎ সেখানে যুদ্ধ বিগ্রহ, মহামারী, হ্যাঁ, এগুলোর মাধ্যমে জনসংখ্যা হ্রাস পায়, যেটাকে আমরা প্রাকৃতিক নিরোধ বলি। হ্যাঁ, এটার পরে তারপর আবার কি হয় যে আবার জনসংখ্যার খাদ্যের মধ্যে একটা ভারসাম্য অবস্থা বিরাজ করে, কারণ জনসংখ্যাটা অনেক র্যাপিডলি বাড়ে, খাদ্য উৎপাদন আস্তে আস্তে বাড়ে। তো এই প্রাকৃতিক নিরোধের পরে জনসংখ্যাটা কমে যায়। জনসংখ্যা কমে যাওয়ার পর জনসংখ্যার খাদ্যের মধ্যে একটা ভারসাম্য অবস্থায় ফিরে আসে। আমি যদি একটা চিত্রের মাধ্যমে দেখাই, আমাদের জনসংখ্যাটা এইভাবে করে বাড়ে, আর খাদ্য উৎপাদন আস্তে আস্তে বাড়ে। জনসংখ্যার একটা সময় বাড়ার পরে জনসংখ্যার খাদ্যের মধ্যে একটা বিরাট কি হয়ে যায়, পার্থক্য সৃষ্টি হয়ে যায়, তখনই সেখানে প্রাকৃতিক নিরোধ হয়, জনসংখ্যাটা আবার কমে আসার পরে জনসংখ্যা খাদ্যের মধ্যে আবার একটা ভারসাম্য অবস্থায় ফিরে আসে, আবার জনসংখ্যা বাড়তে থাকে অনেক দ্রুত, কিন্তু খাদ্য উৎপাদন আস্তে আস্তে বাড়ে। আবার জনাধিক্য হলে আবার কি হয়, সেখানে প্রাকৃতিক নিরোধ হয়। তার মানে এটা বারবার ঘুরতে থাকে। হ্যাঁ, জনাধিক্য হয়, আবার প্রাকৃতিক নিরোধ হয়, আবার খাদ্য জনসংখ্যার মধ্যে ভারসাম্য ফিরে আসে, আবার জনাধিক্য, আবার প্রাকৃতিক নিরোধ, এভাবে ঘুরতে থাকে। বিধায় এটাকে আমরা ম্যালথাসের কি বলে থাকি, প্রাকৃতিক নিরোধমূলক যে ব্যবস্থা, সেটাকে আমরা বলে থাকি। এটা একটা নাম আছে। হ্যাঁ, নামটা হচ্ছে নামটা কি হবে? তোমরা এটা পড়েছো, কোনটা হবে নাম? ম্যালথাসীয় চক্র বলবো। এটাকে আমরা কি বলবো? ম্যালথাসীয় চক্র বলবো। ওকে, চলে আসি আমরা এরপরে, তাহলে এটা হবে ম্যালথাসীয় চক্র, মাঝখানে হবে ম্যালথাসীয় চক্র। বলছে এখানে এই যে প্রাকৃতিক নিরোধ বলতে বোঝায়, মানে এখানে প্রাকৃতিক নিরোধ বলতে কি বোঝায়? একটু আগে তোমাদেরকে বলছি প্রাকৃতিক নিরোধ মানে কি, যে একটা দেশে যখন কি হয়, মহামারী হয়, চরম দারিদ্র দেখা যায়, অসম্পূর্ণ পেশাগত নিয়োগ মানে হচ্ছে এমন পেশা নিয়োগ হওয়া যেগুলো হচ্ছে তোমার তার সময় উপযোগী না, বা বলতে পারো যে অনেক রিস্কি একটা পেশা নিয়োজিত হওয়া, যেটার মাধ্যমে কিন্তু জনসংখ্যা নিরোধ হয়ে থাকে। তো এই তিনটার মধ্যে কোনটা হবে রাইট আনসার? তো তিনটা কিন্তু রাইট। হ্যাঁ, তিনটা রাইট এই জন্য কারণ হচ্ছে প্রাকৃতিক নিরোধ বলতে আমরা সেগুলোকে বুঝি যেগুলো হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার পর এক্সিস্টেন্স যে জনসংখ্যা সেখান থেকে কমে যায়, যেমন মহামারীর মাধ্যমে কমে যায়, চরম দারিদ্রের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে, অসম্পূর্ণ পেশাগত নিয়োগে। হ্যাঁ, আনসার হবে 1, 2, 3। ঠিক আছে, আনসার কি হবে? 1, 2, 3 হবে। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। বলছি উদ্দীপক অনুসারে কাম্য জনসংখ্যা নির্ণয়ক বিন্দু কোনটি? উদ্দীপক অনুসারে কাম্য জনসংখ্যা নির্ণয়ক বিন্দু কোনটি? এখানে কোনটা কাম্য জনসংখ্যা বলছে, যদিও চিত্রের মধ্যে একটু কম বোঝা যাচ্ছে, আমি একটু বিষয়টা ক্লিয়ার করে দিই। চিত্রের মধ্যে একটু কম বোঝা যাচ্ছে, এভাবে করে দিলে একটু ভালো বোঝা যেত। ঠিক আছে, মানে এটা হচ্ছে সর্বোচ্চ বোঝাচ্ছে আর কি, বুঝছো? এই যে P3 এখানে মাথা পিছু সর্বোচ্চ বোঝাচ্ছে, যদি এটা সমান বোঝাচ্ছিল, বুঝছো? তো পরীক্ষার মধ্যে এরকম থাকবে না, আমি একটু বলে দিই। এই যে এরকম, যেখানে মাথা পিছুটা সবচেয়ে বেশি, সেখানে যে জনসংখ্যা থাকবে, সেখানে যে পরিমাণ জনসংখ্যা থাকবে P1 P2 বা যেরকম থাকুক বা সংখ্যা থাকুক, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা কাম্য জনসংখ্যা বলবো। ঠিক আছে, যে পরিমাণ জনসংখ্যা থাকলে মাথা পিছু সবচেয়ে কি বেশি, সেটাকে আমরা কি বলবো? কাম্য জনসংখ্যা বলবো। ওকে, হয়েছে? তো এটার আনসার কি হবে তাহলে? আনসার হচ্ছে এখানে বলছে আমাদের যে উদ্দীপক অনুসারে কাম্য জনসংখ্যা নির্দেশক বিন্দু কোনটা হবে। আমি একটু আগে বলে দিচ্ছি, এখানে সি বিন্দুটাই হচ্ছে কি সর্বোচ্চ বোঝাবে আর কি। এটা একটু ক্লিয়ার হলে ভালো হইতো। যাই হোক, আনসার হচ্ছে সি হবে। আনসার না দেখে সবাই আনসার দিচ্ছে। আচ্ছা, কেমনে পাচ্ছে আনসার? এটা কি দেখে দেখে লিখতেছে, করতেছে?
এর পরবর্তী কোশ্চেনে চলে আসি। পরবর্তী কোশ্চেন বলছে ম্যালটাসের মধ্যে বিলম্ব বিবাহ জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোন ধরনের ব্যবস্থা? বিলম্ব বিবাহ মানে হচ্ছে বিয়ে করবা দেরিতে, হ্যাঁ, বিয়ে শাদী করো দেরিতে, এটার মতে মানে বিয়ে শাদী যদি দেরিতে করা হয় এটাকে আমরা কোন ধরনের ব্যবস্থা বলবো? এখানে আসলে মেহতা সাহেব দুই ধরনের ব্যবস্থার কথা বলছে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য। একটা হচ্ছে নিবারণমূলক ব্যবস্থা, আর হচ্ছে প্রাকৃতিক নিরোধ। নিবারণমূলক ব্যবস্থা মানে হচ্ছে এটাকে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা বলি, আর প্রাকৃতিক নিরোধকে আমরা প্রতিকারমূলক ব্যবস্থা বলি। প্রতিরোধ আর প্রতিকারের মধ্যে পার্থক্য বুঝো। প্রতিরোধ মানে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার আগে স্টেপ নেওয়া। তাহলে এই যে বিলম্ব বিবাহ জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার আগেতে স্টেপ নেওয়া, হ্যাঁ, এটাকে বলা হয় তাহলে নিবারণমূলক ব্যবস্থা। আর প্রাকৃতিক নিরোধ যেটা, সেটাকে আমরা প্রতিকারমূলক ব্যবস্থা বলি, সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার পর সে এক্সিস্টেন্ট জনসংখ্যা থেকে জনসংখ্যা কমে যাওয়া। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে নিবারণমূলক হবে। বিলম্ব বিবাহ করলে জনসংখ্যা মানে বাড়ার আগে থেকে স্টেপ নেওয়া হয়, তাই এটাকে নিবারণমূলক ব্যবস্থা আমরা বলবো। তাহলে এটা হচ্ছে 4 নাম্বার গেল। চলে আসে আমরা এরপরে 19 নাম্বার। 19 নাম্বার বলছে এ একটি দেশ যেখানে 15 কোটি লোকের বাস, দেশটির আয়তন 1,50,000 বর্গ কিলোমিটার, দেশটির জনসংখ্যার ঘনত্ব কত? হ্যাঁ, তাহলে এখানে বলছে 15 কোটি মানুষ আছে। তা আমরা যদি 15 কোটিকে ভাগ করে দিই তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 15 কোটিকে আমরা যদি 1,50,000 বর্গ কিলোমিটার দিয়ে ভাগ করে দিই তাহলে আনসার হবে হচ্ছে মনে হয় কতজন হয়? 1000 জন নাকি? 1000 জন হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে, এরকম হইতে পারে আশা করি আনসার। হ্যাঁ, শূন্য যদি কাটাকাটি করি এখানে তিনটা চলে যাবে, এখানে একটা এখানে চলে যাবে, তাহলে আনসার বাসবে এখানে 15 চলে গেলে আনসার থাকবে 1000। হ্যাঁ, ঠিক আছে, 1000। তাহলে আনসার কি হবে? এটা 19 নম্বরে একটি দেশ যেখানে 15 কোটি লোক বাস করে, দেশটির আয়তন 1,50,000 বর্গ কিলোমিটার, দেশটির জনসংখ্যার ঘনত্ব কত বলছে? তার আনসার হবে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 1000 জন। উত্তর হবে 2। আমরা চলে আসি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে আমাদেরকে, দেখো উদ্দীপকের চিত্র অনুযায়ী কোন বিন্দুতে মাথাপিছু আয় সর্বাধিক? এই বোঝা যাচ্ছে, এমনিতে এটা সহজে বোঝা যাচ্ছে যে এখানে মাথাপিছু আয় সবচেয়ে বেশি হচ্ছে এই যে এন বিন্দু, বা সেই অবস্থা আমাদের জনসংখ্যা হচ্ছে এম, এবং মাথাপিছু আয় সেখানে সবচেয়ে বেশি এন বিন্দুতে। তাহলে উদ্দীপক অনুসারে কোন বিন্দুতে মাথাপিছু আয় সর্বাধিক? কোন বিন্দু বলছে, তার মানে এটা হচ্ছে এন বিন্দু হবে আনসার। জনসংখ্যা কত সেটা বলে না, মাথাপিছু আয় সর্বোচ্চ জনসংখ্যা কত সেটা বলে না, বলছে কোন বিন্দুতে মাথাপিছু আয় সবচেয়ে বেশি, তাহলে হবে, তার মানে আনসার হবে এন বিন্দু। ঠিক আছে, আনসার কোনটা হবে? এন হবে, অর্থাৎ 10-এর উত্তর হবে 20 নম্বরের উত্তর হবে 1, এন বিন্দু। চলে আসি পরবর্তী কোশ্চেনে। বলছে 21 নম্বর, জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের কোন সূত্রে, মানে জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র কোনটা? ডেন্সিটি অফ পপুলেশন আমরা কোন সূত্র থেকে বের করবো? ডিপি বলা হয় এটাকে, ডেন্সিটি অফ পপুলেশন। বের করবো কি দিবে? টোটাল যে পপুলেশন থাকে একটা দেশের, সেটাকে টোটাল এরিয়া দ্বারা ভাগ করলে ডেন্সিটি অফ পপুলেশন পাওয়া যায়। একটু আগে তোমাদের করে দেখিয়েছি, তাই না? অর্থাৎ টোটাল পপুলেশনকে টোটাল এরিয়া দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে, তখনই তোমার ডেন্সিটি অফ পপুলেশন পাওয়া যাবে। তাহলে এখানে আনসার কোনটা হবে? এটা 2 নম্বরটা, অর্থাৎ ডিপি সমান টিপি ডিভাইডেড বাই টিএম। টি মানে হচ্ছে টোটাল পপুলেশন, টিএম মানে হচ্ছে টোটাল এরিয়া। তাহলে আনসার হবে এটা। এরপর চলে আসছি 22 নম্বরটা। 22 নম্বরটা বলছে শ্রমশক্তির জরিপ 2016 এবং 17 অনুযায়ী বেকারত্বের হার সবচেয়ে কম কোন শ্রেণীর? মানে বেকারত্ব সবচেয়ে কম কোথায়? কোন শ্রেণীর মানুষের বেকারত্ব কম? পড়ালেখা যারা করেনি তাদের বেকারত্ব কম, প্রাথমিক শিক্ষা যারা নিয়েছেন তাদের বেকারত্ব কম, মাধ্যমিক পাস যারা করেছে তাদের বেকারত্ব সবচেয়ে কম, উচ্চ শিক্ষিত যারা তাদের বেকারত্ব সবচেয়ে কম। আনসার করতে হবে, খুব ইন্টারেস্টিং এটা। জনসংখ্যার যে বেকারত্ব 16-17 অনুযায়ী বেকারত্বের হার সবচেয়ে বেশি কোন শ্রেণীর? মানে বেকারত্বের হার বেকারত্বের হার সবচেয়ে কম, সবচেয়ে বেশি বলে না, সবচেয়ে কম বলছে। সবচেয়ে কম কোন শ্রেণীর মানুষের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে কম? 22 আনসার করো, কোন শ্রেণীর মানুষের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে কম? যারা পড়ালেখা করে না তাদের মধ্যে, যারা প্রাথমিক শিক্ষা নিয়েছে তাদের মধ্যে, যারা মাধ্যমিক পাস, যারা উচ্চশিক্ষিত, কারা হবে? অনেকে বলছে 22-এর উত্তর হবে, 22-এর উত্তর অনেকে 4 বলছে, মানে যারা উচ্চশিক্ষিত তাদের বেকারত্বের হার সবচেয়ে কম। তারপর অনেকে 1 বলছে, অনেকে 4 বলছে। হ্যাঁ, তো দেখি কেমনই বলছে, তাহলে তো পড়ালেখা না করে বলে। আসলে সত্যি কথা,
আনসার হচ্ছে যারা পড়ালেখা করে নেই তাদের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে কম। তারা বেকার কম কেন বলবো শোনো, যেমন তুমি আমি বলো করো তোমরা পড়াশোনা করছো, তোমাদের একটা এক্সপেকটেশন আছে যে আমি এইরকম চাকরি হলে করবো না হলে করবো না, তাই আমরা অনেক দিন যাবত বেকার থাকি সমাজের লোকলজ্জায়, হ্যাঁ সমাজ কি বলবে লোক কি বলবে এটা চিন্তা করে আমরা মানে সব কাজ আমরা করি না বা সব চাকরি করা হয় না। কিছু চাকরি স্পেসিফিক আছে সেগুলো আমরা সবাই করতে চাই, হ্যাঁ কিন্তু যারা পড়াশোনা করে নাই তাদের কাছে কোনো সমস্যা না, তারা সব কাজ করতে পারে। কোনো কাজকে ছোট করতেছে এমন না, কিন্তু সব কাজে তারা কি করতে পারে, একদম মানে রিক্সা চালানো থেকে শুরু করে সব কিছু তারা করতে পারে। তবে তাদের মধ্যে কোনো কি থাকে না, বাস বিচার থাকে না, মানে তারা সব কাজ করে। যার কারণে দেখা যায় যারা পড়াশোনা করে না তারা একদম ছোটবেলা থেকে কোনো একটা কাজে নিযুক্ত হয়ে যায়। দেখা যায় হয়তো একটা কাপড়ের দোকানে চাকরি করতেছে, চায়ের দোকানে চাকরি করতেছে, অথবা যে কোনো কাজ ব্যবসা করতেছে, ছোটোখাটো ব্যবসা করতেছে, হ্যাঁ তো এরকম তারা কাজে নিযুক্ত হয়ে যায় ছোটোবেলা থেকে, তাই তারা বেকার থাকে না। কিন্তু যারা পড়াশোনা করে তারা দেখা যায় যে ওইগুলোতে তারা করবে না, তারা কি চায়ের দোকান কাজ করবে, করবে না। তো যার কারণে দেখা যায় তারাই কিন্তু বেকার থেকে যায়। তো এই জন্য বলা হয়েছে পড়াশোনা যারা করে নাই তাদের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে কম। কে মনে বলছে আমি সবসময় সত্যি কথা বলি, বেশি সৎ সেরা। চলে আসে আমরা বলছে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি কিলোমিটারে কতজন, জনসংখ্যার ঘনত্ব কত বলছে এখানে, ঠিক আছে। যদি এটা একটু আপডেট হয়েছে, এটা আগের কোশ্চেন অনুযায়ী এটা হচ্ছে 1015 জন, এখন মনে হয় 1119 জন, ঠিক আছে। বর্তমানে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 1119 জন নাকি, হ্যাঁ 1119 হবে। বর্তমানে হচ্ছে 1100 প্রতি বর্গ কিলোমিটারে 1119 জন হচ্ছে, বা 1120 বলতে পারো তুমি, এটা হচ্ছে আমাদের প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব বাংলাদেশে, ঠিক আছে। আচ্ছা তারপর আসো, এরপর বলছে 24 নাম্বারে আরেকটু পড়াবো, ঠিক আছে, আরেকটু পড়া শেষ করে দিব, বেশিক্ষণ নিব না, আর 2 মিনিট ক্লাস নিব। সরকার বলছে সরকার কত সালের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহারের হার 80% উন্নীত করতে আগ্রহী। এগুলো আগে বলছিল আর কি, আগের কোয়েশ্চন এগুলো, সেজন্য আনসার হচ্ছে 2021 সাল ছিল যে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহারে 80% উন্নতি আগ্রহী ছিল আর কি 19 সালে। পরবর্তী কোয়েশ্চেন বলছে কোন দেশের জন্মহার অধিক হলে নিচের কোনটি বেশি বলা হয়, মানে জন্মহার বেশি তার মানে প্রজননশীলতা বেশি, মরণশীলতা বেশি, শ্রম শক্তি বেশি, অভিযোজন বেশি। আনসার হবে প্রজননশীলতা বেশি, হ্যাঁ যে দেশে জনসংখ্যার বৃদ্ধির হারটা বা জন্মহারটা সবচেয়ে বেশি সেখানে হচ্ছে প্রজননশীলতা বেশি বলা হয়। তারপর আমরা বলবো 26 নাম্বার বলছে কাম্য জনসংখ্যা তত্ত্বটিতে নিম্নের কোন অর্থনীতিবিদের অবদান আছে। কাম্য জনসংখ্যা তত্ত্বে কার অবদান আছে? কাম্য জনসংখ্যা তত্ত্ব আমরা বলেছি এখানে ডাল্টনের একটা সূত্র আছে এবং ডাল্টনের অবদান অনেক বেশি, তার আনসার হবে ডাল্টন, ঠিক আছে। এটা তো সবাই পারবো না। আচ্ছা তারপর আছে হচ্ছে 27 নম্বর বলছে কাম্য জনসংখ্যা সম্পর্কে কার ধারণাটি জনপ্রিয়তা লাভ করে। কাম্য জনসংখ্যা কার ধারণাটি জনপ্রিয়তা লাভ করে? ডাল্টন হবে, উত্তর সেম ডাল্টন হবে। পরবর্তী কোশ্চেন হচ্ছে মানব সম্পদ উন্নয়নে বিবেচ্য মৌলিক সূচক কোনগুলো? দেখো মানব সম্পদ উন্নয়নের 3টা সূচক আছে, 3টা সূচকের মধ্যে 1 নাম্বার হচ্ছে আয়ুষ্কাল। আয়ুষ্কাল মানে কি, যে একটা দেশের জনসংকটে বা মানব সম্পদের রূপান্তর হচ্ছে কিনা সেটা বুঝতে পারবো 3টা জিনিস দেখে, এগুলোকে বলা হয় সূচক। মানব সম্পদের উন্নয়নের সূচক 3টা দেখে বুঝতে পারবো জনসম্পদের রূপান্তর হচ্ছে কিনা। 1 আয়ুষ্কাল বাড়তেছে কিনা, মানে দেশের মানুষের দেশের মানুষের যে বেঁচে থাকার সেই লাইফ টাইমটা বাড়তেছে কিনা। যেমন বাংলাদেশে বর্তমানে মানুষের আয়ুষ্কাল হচ্ছে 72.3, একটু আগে তোমরা পড়ছো, হ্যাঁ। 2 নম্বর বলছে শিক্ষিত এবং প্রশিক্ষণ তারা শিক্ষিত হচ্ছে কিনা, সাক্ষরতার হার বাড়তেছে কিনা। এটা হচ্ছে কি তোমার এটা দিয়ে বুঝতে পারবো যে সে দেশে মানব সম্পদ উন্নয়ন হচ্ছে কিনা। যেমন বাংলাদেশে কিন্তু শিক্ষিতের হার দিন দিন বাড়তেছে, এখন প্রায় 76%-এর কাছাকাছি, নারীর ক্ষেত্রে 72%, পুরুষের ক্ষেত্রে মনে হয়
টোটাল শিক্ষিত হার হচ্ছে 76%, নারী ক্ষেত্রে 72, আর পুরুষের ক্ষেত্রে মনে হয় 76 নাকি এরকম কিছু, নাকি 78 এরকম, হ্যাঁ 78%। ঠিক আছে, তো এরপর বলছে জীবনযাত্রার মান, অর্থাৎ মানুষের জীবনযাত্রার মান বাড়তেছে কিনা। বাংলাদেশে আয়ুষ্কালও বাড়তেছে, শিক্ষার মানও প্রশিক্ষণও বাড়তেছে, জীবনযাত্রার মান এটা একটু কম বৃদ্ধি পাচ্ছে। জীবনযাত্রার মান কীভাবে বোঝায় আমি তোমাকে বলি কেমনে বোঝায়। যেমন একজন ব্যক্তি মনে করো 100 টাকা বেতন পায়, বেতন তার ইনকাম 100 টাকা, এটাকে আর্থিক ইনকাম বলা হয়। সে আর্থিক ইনকাম দ্বারা সে কতটা পণ্য কিনতে পারে সেটা বলা হয় তার প্রকৃত আয়। হ্যাঁ, তো 100 টাকা তার বেতন, মনে করো 100 টাকা, ওই দেশে একটা দ্রব্যের দাম 10 টাকা, মানে গড় দ্রব্যের দাম 10 টাকা, যেটাকে আমরা দাম স্তর বলি শর্টকাটে। তা আমি যদি বলি সে তাহলে কয়টা জিনিস কিনতে পারবে, তার বেতন 100 টাকা, একটা জিনিসের দাম 10 টাকা যদি হয় একটা দেশে, তাহলে সে জিনিস কিনতে পারবে 10টা। এই যে 10টা, এটাকে বলা হয় তার প্রকৃত আয়, বা এটাকে আমরা জীবনযাত্রার মান বলি, যে সে 10টা জিনিস কনজিউম করতে পারবে। এখন একটা দেশে মানুষের ইনকাম বাড়তেছে, মনে করো ইনকাম আগের জায়গায় আছে সাপোজ, কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে, জিনিসপত্রের দাম 10-এর জায়গায় 20 হয়ে গেছে, তখন দেখা যাবে যে সে 5টা জিনিস কিনতে পারতেছে, তার মানে তার জীবনযাত্রার মান কমে যাচ্ছে। এখানে হচ্ছে শুধুমাত্র আমরা দাম বাড়াইছি, জিনিসের দাম বাড়াইছি, কিন্তু বেতন কি আছে আগের জায়গায় আছে। অনেক সময় দেখা যায় যে এরকম হইতে পারে যে তার বেতন বাড়ছে, কিন্তু জিনিসের দাম আগের জায়গায় 10 টাকা আছে, কিন্তু তার বেতন বাড়ছে, তাহলে সে কিন্তু এখন 20টা জিনিস কিনবে। এটাকেই বলা হয় তার জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে। এখানে কমছে, এখানে কি হয়েছে, বৃদ্ধি পাইছে। আবার এমনও হইতে পারে যে তার ইনকামও মনে করে বাড়ছে, হ্যাঁ, তার 100 টাকার জায়গায় 100 তার 20 টাকা হয়েছে তার ইনকাম, 100 টাকার জায়গায় 100 টাকার জায়গায় 100 কত টাকা, 20 টাকা হয়েছে ইনকাম, কিন্তু এই জিনিসের দাম 100 জায়গায় 10-এর জায়গায় কত হয়েছে, 20 হয়ে গেছে। তখন কিন্তু দেখা যাবে সে যদি 6টা কিন্তু সে জিনিস কিনতে পারতেছে, তার মানে তখনও তার জীবনযাত্রার মান কমে যাচ্ছে। তাহলে কখন কখন বাড়ে, কখন কমে, যখন তোমার আর্থিক আয়, তোমার ইনকাম যখন বাড়তেছে, কিন্তু দামের স্তর যদি আগের তুলনায় বেড়ে যায়, তখন জীবনযাত্রার মান কমে যায়। ইনকাম বাড়তেছে, মনে কি ইনকাম বেড়ে গেছে, কিন্তু দামের স্তর আগের জায়গায় আছে, তাহলে প্রকৃত আয় বাড়বে বা জীবনযাত্রার মান বাড়বে। অথবা বলতে পারি ইনকাম যে হারে বাড়তেছে, দামের স্তর যদি তার চেয়ে বেশি হারে বাড়ে, তাও জীবনযাত্রার মান কমে যায়। ইনকাম যে হারে বাড়তেছে, জিনিসপত্রের দাম যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়, তখন আবার জীবনযাত্রার মান বাড়বে। বুঝছো? একটু বলো তো বুঝতে পেরেছো কিনা সবাই? ওকে, তাহলে এটা গেল, তাহলে আনসার হবে 1, 2, 3। তারপরে চলে আসি লাস্ট সেকেন্ড এমসিকিউ, এটা বা আরেকটা করবো, তাও শেষ করে দিব। বলছে নারী উন্নয়ন নীতি কোনটির উপর প্রভাব ফেলে? নারী উন্নয়ন নীতি কোনটির উপর প্রভাব ফেলে? জনসংখ্যা হ্রাস, উন্নত স্বাস্থ্যসেবা চিকিৎসা, নগরায়ন বৃদ্ধি পাওয়া, উন্নত স্যানিটেশন ব্যবস্থা। আনসার হচ্ছে নারী উন্নয়ন করলে আমাদের জনসংখ্যা হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? কারণ নারী উন্নয়ন করলে তারা সচেতন হবে, তারা জন্ম নিরোধ ব্যবস্থা এবং জনসংখ্যা হ্রাসের জন্য তারা কাজ করবে। হ্যাঁ, তারা সব কিছু বুঝবে কোনটা ভালো কোনটা খারাপ, এবং তারা তাদের সন্তানকে কী করবে, সুশিক্ষায় শিক্ষিত করবে। আলটিমেটলি বলে গেলে দেশের জনসংখ্যা কমবে। T20 ব্যাচ আমাদের এই মাসে আমরা 15 তারিখের পরে, মানে 2-3 দিন পরে আমরা ভর্তি নেওয়া শুরু করব। আগামী মাস থেকে আমাদের ক্লাস শুরু হবে। ঠিক আছে, T20 ব্যাচে ক্লাস শুরু হবে। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে জানায় রাখো, আমরা এবারে T20 ব্যাচে ইনশাল্লাহ খুব ভালো করে একটা প্রিপারেশন নিব। ঠিক আছে, সো লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা এত বলছে এবং আয়তন বলছে এত, তাহলে জনসংখ্যার ঘনত্ব কত? আনসার করতে হবে এখানে। জনসংখ্যার ঘনত্ব কত? বাংলাদেশের বর্তমানে জনসংখ্যা বলছে এখানে কত? 15,79,32,000। এটা তো এখন বর্তমানে না, বর্তমানটা আমরা একটু লিখি, বর্তমান হচ্ছে 16,51,58,000 মনে হয়, 51,58,616 এরকম হইতে পারে জনসংখ্যা। হ্যাঁ, এটার আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার বাংলাদেশে। তাহলে জনসংখ্যা ঘনত্ব বের হয়ে যাবে। এটা একটু করে দেখাতো কত হয়। হ্যাঁ, তাহলে 16,51,58,616 ভাগ 1,47,570 বর্গ কিলোমিটার, তাহলে হবে 1119। হ্যাঁ ঠিক আছে, আমি ঠিকই লিখছিলাম, 1119 জন। এটা হচ্ছে বর্তমানে জনসংখ্যার ঘনত্ব বাংলাদেশে।
1119 সামথিং আসবে বা 1120 জন ধরতে পারো আর কি। এই ঠিক আছে, লাস্ট। তো এই প্রশ্নটা দিয়ে আমাদের ক্লাস এখানে শেষ হচ্ছে। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এখানে এইটা এই ম্যাথ অনুযায়ী এটা আসছে আনসার, বর্তমান অনুযায়ী যদি বলি তাহলে সেক্ষেত্রে 1119 জন হবে। হ্যাঁ, তাহলে আমাদের সর্বশেষ এমসিকিউ ছিল এটা। তো তোমরা যারা এখনো পর্যন্ত মানে 26-এর গোল্ডেন ব্যাচ আমাদের যেটা আগামীকাল শুরু হচ্ছে সেটা ভর্তি হওয়া নেই, 26-এর আছে, দ্রুত ভর্তি হয়ে যাও এবং ডিসকাউন্টে ভর্তি হয়ে যেতে পারবা 1799 টাকাতে। এটা হয়তো কালকে শেষ হয়ে যেতে পারে ডিসকাউন্ট। এবং হচ্ছে আরেকটা বিষয়, আমরা এই গোল্ডেন ব্যাচের জন্য একটা এক্সাম নিচ্ছি, আজকে রাত 8টা এক্সামটা হবে। সেই এক্সামটা যারা দিতে চাচ্ছ আমাদের এই আজকে একটা পোস্ট করা হয়েছে একটু আগেই, এই লাইভের আগেই, সেই পোস্টে তোমরা হচ্ছে গিয়ে 5 জনকে বন্ধুকে মেনশন করো, ওইখানটা ফর্ম আছে, ওই ফর্মটা ফিল আপ করে ফেলো, ওইখানে লিঙ্ক দেওয়া আছে এক্সামের লিঙ্ক, ওই লিঙ্কে গিয়ে তুমি ফর্মটা ফিল আপ করে ফেলো, তাহলে কিন্তু তুমি এক্সাম দিতে পারবা। ঠিক আছে, এই যে আজকেই রাত 8টায় 8:05 এক্সামটা নিবে, 1 মিনিট পরে এক্সামটা নেওয়া হবে। ঠিক আছে, সো এক্সামটা দিয়ে তোমরা হচ্ছে এটাতে গোল্ডেন ব্যাচে প্রথম 5 জনকে সম্পূর্ণ ফ্রিতে ভর্তি হতে পারবা। এছাড়াও যারা এক্সাম দিবে তোমাদের সবার জন্য একটা ডিসকাউন্ট থাকবে। হ্যাঁ, একটা ভালো অ্যামাউন্ট একটা ডিসকাউন্ট থাকবে। সো সবাই এক্সাম দিয়ে দাও এবং এক্সাম দিয়ে ভর্তি হয়ে গেলে তাহলে তোমরা একটা ডিসকাউন্টটা পেয়ে যাবে, সব কিছু পেয়ে যাচ্ছে। ঠিক আছে, ইকোনমিক্সের নিউ ব্যাচের কথাই বললাম। এসএসসি 26-এর জন্য আমাদের 0 to Hero ব্যাচ চলতেছে, এটাতে ভর্তি হতে পারবা এখন সবাই। এখনও বেশিটুকু পড়ানো হয় নাই এবং যে ক্লাসগুলো হয়েছে সবগুলো রেকর্ডার আছে। আর 25-এর জন্য তো আমাদের T20 ব্যাচ আছে। ওকে, ঠিক আছে, তাহলে কিসের পরীক্ষা? যারা আমাদের গোল্ডেন ব্যাচের জন্য এটা 26-এ যারা আছে তাদের জন্য, 25-এর জন্য না, 26-এ যারা আছে তাদের জন্য এটা পরীক্ষাটা। ঠিক আছে, যারা 26-এ আছো পরীক্ষা দিতে পারবা। আমাদের এই পোস্টের আগে পোস্টটা একটু দেখো, দু একটা পোস্ট দেখলে বুঝবো, ওইখানে আমাদের একটা এক্সামের ব্যবস্থা করা হয়েছে, ওই এক্সামে কি ওইখানে ফর্মটা ফিল আপ করে তুমি কিন্তু এক্সাম দিতে পারবা। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।